সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের উপরে। আজকে তার ভিডিও নম্বর 41। এর আগে টোটাল 40টা শিফটের কোশ্চেন কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি। তো যারা সেই ভিডিওগুলো দেখতে চাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। দেখো, এই গ্রুপ ডির পাশাপাশি কিন্তু অলরেডি আমরা এনটিপিসি, যেটা এবছর এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট লেভেলের, তারও কিন্তু টপিক ওয়াইজ কমপ্লিট করাচ্ছি। অলরেডি ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, জ্যামিতি, পরিমিতি, স্ট্যাটিস্টিক, তারপরে তোমার চক্রবৃদ্ধি এবং সরল সুদ, মেইন টপিকগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যারা সেগুলো দেখতে চাও, তো তারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। দেখো, টোটাল ক্লাসের পিডিএফ এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যায়। তো তোমাদের যদি পিডিএফের দরকার পড়ে প্র্যাকটিসের জন্য, তোমরা কিন্তু অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, ওকে। আর যদি কিছু জিজ্ঞাসা করতে চাও বা যদি কোনো অঙ্কে সমস্যা থাকে, যদি পাঠাতে চাও, তাহলে এই ডিসকাশন বলে আরেকটা গ্রুপ খোলা আছে টেলিগ্রামের, তোমরা সেখানেও জয়েন করে যেতে পারো, ওকে। দেখো, আজকে দেখবো আমরা 8ই সেপ্টেম্বর 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। এখানে টোটাল 25টা কোশ্চেন আছে, 25টা আলাদা আলাদা টপিক থেকে। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু এই 25টা টপিক একবার করে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ওকে। আরেকটা কথা, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তাহলে। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, যখন 1833, 2482 এবং 3190 একটি বড় সংখ্যায় ভাগ করা হয়, তখন প্রতি ক্ষেত্রে ওয়াই অবশিষ্ট থাকে। আচ্ছা, একটা বড় সংখ্যা, সেটা হচ্ছে এক্স, ঠিক আছে, এটা গুণ না, এটা হচ্ছে এক্স। এদেরকে সবথেকে বড় একটা সংখ্যা যেটাকে এক্স দিয়ে ভাগ করা যায়, তাহলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট আমার ওয়াই থাকে, ঠিক আছে। বলেছে 3x - 14y এর মান কত, ওকে। দেখো, অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে তিনটে সংখ্যা দেওয়া আছে, এদেরকে সবথেকে বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যাকে এখানে এক্স ধরা হয়েছে। এই এক্স দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সেম আমার অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে ওয়াই। তাহলে তোমাকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে, বের করে এই এক্সপ্রেশনটার মান বের করবে। দেখো, কিছুই না, যেহেতু বলেছে বড় সংখ্যায় ভাগ করা যায়, তাহলে কী করতে হবে, এর গসাগু বের করতে হবে। সংখ্যাগুলো কী কী আছে আমার, 1833, 2482 আর 3190। গসাগু কীভাবে আমরা বের করব, এদের কি করবে, এদের তুমি ডিফারেন্স করবে আগে। এদের ডিফারেন্স, সবগুলো ডিফারেন্স করে তার গসাগু বের করলে আমাদের হয়ে যাবে। দেখো, 1833 আর 2482 আছে, এর ডিফারেন্স কত হয়ে যায়, 9 আর কত হলে 12, 3 আর কত হলে 12, 9 হাতে 1, 3 আর 4 আর কত হলে 8, 4 আর 649, ঠিক আছে। 2482 থেকে এটা হয়ে যাবে তোমার 7 আর 8, হ্যাঁ 708। আর এই দুটোর যে ডিফারেন্স, দেখো এই দুটোর ডিফারেন্স কত হয়ে যাবে, এই দুটোর ডিফারেন্স হয়ে যাবে হচ্ছে আমার 3 আর কত হলে 10, হাতে আমার 1, 4, 5, 9, ওকে। 18 আর কত হলে 31, 13, 1357, 649, 708 আর 1357। এদের যে HCF, বের করতে হবে কার কার, 649, 708 এবং 1357 HCF বের করতে হবে। তোমরা ভাগ প্রক্রিয়াটাও করতে পারো, উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো। দেখো, এদের HCF কত হয়ে যাবে, এদের HCF হয়ে যায় তোমার 59, ওকে। 59 HCF কত হয়ে যাবে, 59, ওকে। এবার দেখো, 59 আমার HCF বেরোচ্ছে, তার মানে 59 হচ্ছে সেই বড় সংখ্যা যাকে দিয়ে এইগুলো যদি তুমি ভাগ করো, তাহলে প্রতি ক্ষেত্রে আমার সেম অবশিষ্ট থাকবে। তার মানে 59 আমার কি, এক্সের মান কত, 59, এটুকু ক্লিয়ার হয়েছে। এবার বলছে প্রতি ক্ষেত্রে আমার ওয়াই অবশিষ্ট থাকবে, তার মানে যে কোনো একটাকে আমি ভাগ করে দেখি কত অবশিষ্ট থাকছে। তাহলে মনে করো 1833কেই ভাগ করবো, 1833কে ভাগ করবো কত দিয়ে, আমি 59 দিয়ে। প্রথমে কতবার যাচ্ছে, প্রথমে 3 বার, 150 আর 3 নং 27, 177, 177। বিয়োগ করলে হয়ে যাবে এখানে 6 আর এখানে 3, আরেকবার যাবে 59, অবশিষ্ট কত পড়ে থাকছে, 4। তার মানে এই যে 4 অবশিষ্ট পড়ে আছে, এটাকে কি বলেছিল যে প্রতি ক্ষেত্রে ওয়াই অবশিষ্ট থাকে, তার মানে এক্সের মান 59, তাহলে এটা কী হয়ে যাবে, আমাদের ওয়াই হয়ে যাবে। তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাচ্ছে, 4, এটুকু ক্লিয়ার। এবার এই এক্সপ্রেশনটা লিখে দাও, 3x - 14y, তাহলে 3 গুণ এক্সের মান কত, 59 মাইনাস 14 গুণ ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান দেওয়া আছে কত, 4। তাহলে 3 আর 59 গুণ করলে হয়ে যায় হচ্ছে আমাদের 177। তার থেকে যদি আমি 56 বাদ দিয়ে দিই, কত পড়ে থাকবে, 121, ওকে। রাইট অ্যান্সার হয়ে যাবে কত, অপশান বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিম্নলিখিত ডেটার গড় যদি 18 হয়, তাহলে এক্সের মান কত। গড় বের করতে গেছে, আমরা গড় কীভাবে বের করি, দেখো, সামেশন অফ xi বাই xi প্লাস fi বাই তোমার fi লেখা থাকে। এবার দেখো, এই দুটোকে গুণ করতে হবে, 5 10কে
50, এই দুটো গুণ করলে 15x, এই দুটো গুণ করলে 140, আর এই দুটো গুণ করলে 200। আর টোটাল এই যে নাম্বারটা, টোটাল নাম্বারটাকে আমি ভাগ করব কত দিয়ে? গড় বের করতে গেলে কত দিয়ে ভাগ করব আমি? টোটাল যে কটা আছে তোমার ফ্রিকোয়েন্সি 5 7 5 12 আর 8 20, অর্থাৎ 20, আর এই যে এক্স আছে 20 প্লাস এক্স, এটা কি গড় বেরোচ্ছে। আর এই গড়ের মান আমার কত দেওয়া আছে এখানে? গড়ের মান দেওয়া আছে 18। তাহলে এখান থেকে 50, 190, 290, 390, তাহলে এখান থেকে টোটাল যোগ করলে আমি পাচ্ছি 390/20 প্লাস এক্স, আর উপরে একটা 15x পড়ে থাকছে প্লাস 15x সমান সমান 18। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 390 প্লাস 15x তো পড়ে আছে, আর এই কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে 360 প্লাস 18x। দেখো 360 এপাশে নিয়ে আসবো, এক্সটাকে ওপাশে পাঠাবো, তাহলে 360 এপাশে নিয়ে আসলে বিয়োগ হবে, অর্থাৎ 30x সমান সমান এপাশে 15x ওপাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 3x, এক্স তো হবে না এখানে, 390 থেকে 360 চলে গেলে 30 পড়ে থাকে, আর 15x তো পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3x, তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাবে। এক্সের মান কত? অপশান ডি। 3 দাগের কোশ্চেন, উচ্চতা 21 সেমি, ব্যাসার্ধ 10 সেমি, একটা সিলিন্ডারের আয়তন কত হবে? দেখো সিলিন্ডারের ভলিউমের সূত্র কী হয়ে যায়? আয়তনের সূত্র কী হয়ে যায়? পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে আর স্কোয়ার কত আমাদের? 10 গুণ 10 গুণ এইচ হচ্ছে আমাদের 21। আচ্ছা 7 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 3, আর 3/22 হয়ে যায় 66, আর পরে দুটো শূন্য, 6600 সেমি কিউব। 4 দাগের কোশ্চেন, দুইটি সমান্তরাল সরলরেখা, ওকে, দুটো সমান্তরাল সরলরেখা আগে আঁকো, তারপরে দেখছি পরে কি বলেছে। দুটি সমান্তরাল সরলরেখা বলেছে ইন্টারসেক্ট অ্যাট 2 পয়েন্ট, মানে একটা সরলরেখা আরেকটা সরলরেখা ইন্টারসেক্ট করে, তাও দুটো জায়গায়, একটা জায়গায় না দুটো জায়গায়। দেখো সমান্তরাল সরলরেখা কখনোই একে অপরকে জীবনেও ছেদ করবে না, ঠিক আছে, এটুকু মনে রাখবে। সমান্তরাল সরলরেখা একে অপরকে কখনোই ছেদ করে না, তাহলে এটা আমার হচ্ছে না। ইন্টারসেক্ট 3 পয়েন্টস মোটেও না, ইন্টারসেক্ট 1 পয়েন্ট মোটেও না, তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার। ডু নট ইন্টারসেক্ট অ্যাট এনি পয়েন্ট, কোনো জায়গাতেই এরা একে অপরকে ছেদ করে না। বোঝা গেছে? 5 দাগ, পি এবং কিউ এর বর্তমান বয়সের অনুপাত 5:8, 5 বছর পরে কিউর বয়স হবে 45। দেখো এখানে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:8, 5 বছর পরে কিউর বয়স হবে 45, 5 বছর পরে কিউর বয়স কত হবে? 45, তাহলে বর্তমানে কিউর বয়স কত? বর্তমানে কিউ 5 বছর পরে 45 হবে, তাহলে বর্তমানে কত হবে? 40 বছর, ওকে। তাহলে দেখো বর্তমানে 40 বছর, আর এদিকে কিউয়ের যে অনুপাত বর্তমানে কত? 8, তার মানে আমি বলতে পারি 8-এর মান কত? 40, কত গুণ? 5 গুণ, তাহলে 5-এর মান কত হয়ে যাবে? 25 হয়ে যাচ্ছে, এটাও 5 গুণ হয়ে যাবে, তাহলে 5-এর মান 25, মানে কিউ এর বর্তমান বয়স কত? 25 বছর। বলেছে 6 বছর আগে পি এর বয়স কত ছিল, মানে পি এর বর্তমান বয়স 25 বছর, 6 বছর আগে বয়স কত ছিল? তাহলে 6 মাইনাস করো, তাহলে 6 বছর আগে বয়স কত ছিল? 19 বছর। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, আচ্ছা এটা আরও একটা বয়সের অঙ্ক। বলেছে পি এর বর্তমান বয়সের 3 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 25 বছর বেশি, 10 বছর পর কিউ এর বয়সের দ্বিগুণ পি এর বয়সের 3 গুণ থেকে 18 বছর কম হবে, তাহলে কিউ এর বর্তমান বয়স কত? ওকে, এটা না সমীকরণ বের করতে হবে, নাহলে হবে না। দেখো কি বলেছে? পি এর বর্তমান বয়সের 3 গুণ, তার মানে 3p, কিউ এর বর্তমান বয়সের চেয়ে 25 বছর বেশি, তাহলে কে বেশি? পি বেশি। তাহলে এখান থেকে যদি আমি কিউ এর বয়সটা বাদ দিই, কিউ এর বর্তমান বয়সের থেকে 25 বছর বেশি বলেছে, তাহলে কিউ এর বর্তমান বয়স কত? কিউই হবে, 3p মাইনাস কিউ সমান সমান কত হয়ে যাবে? 25 বছর, এটাই বলা আছে এখানে। এবার দেখো আবার কি বলেছে? 10 বছর পর। এবার দেখো 10 বছর পর তোমার বর্তমান বয়স মনে করো 15 বছর, 10 বছর পরে কী হবে? তোমার বয়সের সাথে তো আরও 10 যোগ হবে, তাহলে পি এর বর্তমান বয়স কত ধরেছিলাম আমরা? পি বছর, যেহেতু এখানে 3 গুণ করতে বলেছিল তাই আমরা 3 করেছিলাম, তাহলে পি এর 10 বছর পরে বয়স কত হয়ে যাবে? এখানে বলেছে 10 বছর পরে কিউ এর বয়স, ওকে, তাহলে কিউ এর 10 বছর পরে বয়স কত হয়ে যাবে? কিউ প্লাস 10 হবে। পি এর বয়সের 3 গুণের থেকে 18 বছর কম, তাহলে কার বয়স বেশি? পি এর বয়স বেশি। পি এর বয়সের 3 গুণের থেকে 18 বছর কম, তাহলে 10 বছর পরে পি এর বয়স কত হবে? পি এরও তো পি প্লাস 10 হবে, এটা হচ্ছে 10 বছর পরে দুজনের বয়স। এবার পি এর বয়সের 3 গুণ মানে এর সাথে 3 গুণ করো, আর কিউ এর বয়সের বলেছে দ্বিগুণ, এটার সাথে 2 গুণ করো, বলেছে এদের যে পার্থক্য সেটা কত? সেটা 18 বছর, 18 বছর।
তাহলে এখান থেকে আমি যদি লিখি 3p প্লাস 30 মাইনাস 2q আর এদিকে মাইনাস 20 সমান সমান কত হয়ে যাচ্ছে 18। তাহলে 3p মাইনাস 2q মাইনাস 2q সমান সমান কত হয়ে যাবে এখানে? দেখো 30 আর থেকে 20 যদি চলে যায় তাহলে পড়ে থাকবে কত? পাশে +10 আর +10 যেই ওপাশে যাবে আবার মাইনাস হয়ে যাবে, তাহলে 18 থেকে 10 মাইনাস হলে 8। এই একটা সমীকরণ, দুটো সমীকরণ তুমি পেয়ে গেলে এখানে। জাস্ট এবার একটার থেকে আরেকটা বিয়োগ করে দাও, তাহলে 3p মাইনাস 2q সমান সমান কী হয়ে যাবে 8। আমি মাইনাস করতে বলেছিলাম, তার মানে চিহ্ন আমার সব চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, 3p তো কেটে চলে গেল, তাহলে মাইনাস কিউ আর এখানে প্লাস 2q, তাহলে দুটো কিউর থেকে একটা কিউ চলে গেলে শুধুমাত্র কিউ পড়ে থাকে একটা, সমান সমান 25 থেকে 7 চলে গেলে 8 চলে গেলে পড়ে থাকবে কত? 17। তাহলে কিউ এর বয়স কত হচ্ছে? 17 বছর। এটা বর্তমান বয়স। চেয়েছে কি কিউ এর বর্তমান বয়স কত? 17 বছর। কিউ এর বর্তমান বয়স কত হবে? 17 বছর। 7 দাগের কোশ্চেন। 3টে চেয়ার ও 2টো টেবিলের মূল্য আছে 7,000 টাকা, আর 5টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য আছে 11,000 টাকা। 4টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য কত? ওকে, 3টে চেয়ার 3c প্লাস 2t সমান সমান কত টাকা? 7,000 টাকা। ওকে, আরেকটা সমীকরণ কি তৈরি করা যায় এখান থেকে? যে 5টা চেয়ার বলেছে 5c প্লাস 3টে টেবিল 3t সমান সমান কত? 11,000 টাকা। ওকে, এখান থেকে চেয়ার আর টেবিলের দাম তোমাকে বের করতে হবে। কী করবে? যে কোনো একটা কিছু তুমি সমান করে নাও। তুমি টেবিল সমান করো আগে। তাহলে এই পুরোটাকে আমি গুণ করবো কত দিয়ে? 3 দিয়ে গুণ করো, আর এই পুরোটাকে তুমি গুণ করো 2 দিয়ে। তাহলে এখান থেকে দেখো 3 3কে 9c প্লাস 3 2 6t সমান সমান 21,000 টাকা। ওকে, আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5 2 10c প্লাস 3 2 6t সমান সমান 11 2 22,000 টাকা। এবার কি করবে? মাইনাস করবে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। 60 কেটে গেল, 9টা সি, তার থেকে 10টা সি চলে গেলে একটা মাইনাস সি পড়ে থাকবে, মাইনাস সি তো একটা হয়ে যাবে, সমান সমান দেখো 21,000 প্লাস আছে আর মাইনাস আছে 22,000, তাহলে একটা মানে 1,000 টাকা মাইনাসে পড়ে থাকবে। 22,000 থেকে 21,000 চলে গেলে কি 1,000 টাকাই পড়ে থাকে, তো সেটাও মাইনাসে। তাহলে মাইনাস মাইনাস কেটে দাম, তাহলে এক একটা চেয়ারের দাম কত আমার? 1,000 টাকা করে। ক্লিয়ার? এক একটা চেয়ারের দাম কত? 1,000 টাকা করে। এবার এখান থেকে তুমি যে কোনো এক জায়গায় বসিয়ে দাও। কী ছিল আমাদের? 3c প্লাস 2t সমান সমান টোটাল দাম কত ছিল? 7,000 টাকা। 3c মানে 1,000 টাকা করে, তাহলে এখানে 3,000 হয়ে যাচ্ছে। তাহলে 2t সমান সমান 3,000 টাকা বসে গেলে কী হয়ে যাবে? দেখো 3 আর c মানে কত? 1,000, তাহলে 3 × 1,000 সমান সমান 3,000। 3,000 প্লাস আছে, ও বসে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত? 4,000 টাকা। তাহলে এক একটা টেবিলের দাম কত আমার? 2,000 টাকা করে। ওকে, এক একটা টেবিলের দাম কত আমার? 2,000 টাকা। সোনা দিয়ে বানানো টেবিল। বলেছে 2টি টেবিলের মূল্য 4টি চেয়ারের মূল্য। ওকে, 4টি চেয়ার মানে 4 গুণ এক একটা চেয়ারের দাম 1,000 টাকা করে, তাহলে 1,000 প্লাস 2টো টেবিল 2 গুণ 2,000, তাহলে 4,000 আর 2 2 4,000, টোটাল 8,000 টাকা। ওকে, টোটাল আমার অ্যান্সার কত যাবে? 8,000 টাকা। 8 দাগের কোশ্চেন। আচ্ছা, নিম্নলিখিতের মান নির্ণয় করো। আচ্ছা দেখো, দুটো 9.8 আর দুটো 5.8, তাহলে এখান থেকে আমি বলতে পারি যেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? a প্লাস বি একবার লিখতে পারবো আর একবার a মাইনাস বি লিখতে পারবো, তার মানে এদের দুজনকে একবার যোগ করবে একবার বিয়োগ করবে। তাহলে 9.8 আর 5.8 যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 8 আর 8 16 6 হাতে 1 5 আর 1 6 9 6 15 15.6 ইন্টু আর একবার মাইনাস করবো, মাইনাস করলে হয়ে যায় 4 বাই নিচে 7 2 14 আর 8 2 16, তাহলে 14 আর 16 মানে 1.6 15.6 কাটাকাটি করলে এটা উড়ে গেল। আলটিমেটলি আমার অ্যান্সার পড়ে আছে কত? 4। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 9 দাগের কোশ্চেন। একটা ঘনবস্তুর 3টি সন্নিহিত পার্শ্বের ক্ষেত্রফল 66 সেমি স্কোয়ার, 108 সেমি স্কোয়ার এবং 198 সেমি স্কোয়ার। ঘনবস্তুটির আয়তন কত? দেখো সবার আগে একটা ছবি দেখো। এই যে একটা ঘনক বা ঘনক নয়, আয়তঘন বা ঘনবস্তু। অ্যাকচুয়ালি এখানে দেখো দেওয়া আছে কিউবয়েড, ঠিক আছে? কিউবয়েডের বাংলা হয় হচ্ছে আয়তঘন, ঠিক আছে? তো এখানে ঘনবস্তু লেখা আছে। এই যে একটা ঘনবস্তু বা আয়তঘন তুমি দেখতে পাচ্ছ, বলেছে 3টে সন্নিহিত পার্শ্বের ক্ষেত্রফল। 3টে সন্নিহিত মানে এই উপরের একটা পার্ট, এই পাশের একটা পার্ট আর সামনের একটা পার্ট, মানে 3টে পার্ট যেখানে এসে মিলেছে, এই 3টে পার্ট এদের ক্ষেত্রফল দেওয়া আছে 66 সেমি স্কোয়ার, 108 সেমি স্কোয়ার এবং 198 সেমি স্কোয়ার। ওকে, এই ঘনবস্তুটির আয়তন নির্ণয় করতে বলেছে। দেখো ঘনবস্তুর আয়তনকে, এটাকে যদি তুমি এক্স
এক সেকেন্ড, এটাকে যদি তুমি এক্স, এটাকে যদি তুমি ওয়াই এবং এটাকে যদি তুমি জেড ধরো, যে পার্শ্বের ক্ষেত্রফলগুলো যদি একটা এক্স, একটা ওয়াই এবং একটা জেড হয়, তাহলে আয়তন কত হয়ে যায় আমাদের, ভলিউম সমান সমান কী হয়ে যাবে, রুটের মধ্যে এক্স ওয়াই জেড। ওকে, রুটের মধ্যে কী হয়ে যাবে, এক্স ওয়াই জেড। তাহলে রুটের মধ্যে বাকিগুলো তুমি লিখে দাও এখান থেকে। মান এক্সের মান কত, 66, ইন্টু ওয়াইয়ের মান 108, ইন্টু 198। এবার রুটের বাইরে তোমার আনতে হবে ভলিউম। আচ্ছা, 66কে আমরা লিখতে পারি 11 ইন্টু 6, আচ্ছা, ইন্টু 108কে আমরা লিখতে পারি 18 ইন্টু 6, হ্যাঁ ঠিক আছে, ইন্টু 198কে লিখতে পারি 11 ইন্টু 18। তাহলে দেখো প্রত্যেকে আমার দুটো করে আছে, দুটো 11 থেকে একটা 11 বাইরে আসবে, ইন্টু দুটো 6 থেকে একটা 6 বাইরে আসবে, ইন্টু দুটো 18 থেকে একটা 18 বাইরে আসবে, অর্থাৎ 18। তাহলে এদেরকে যদি আমি টোটাল যদি গুণ করি তাহলে হয়ে যাবে 6, 18, 108, 110, 1, 1, 8, 8, 11, 88। ওকে, 11, 88 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে উত্তর হয়ে যাবে কত আমাদের, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে এই অঙ্কটা। এবার তোমাদের যদি মনে হয় যে সূত্র আমি মনে রাখতে পারবো না, তাহলে দেখো এর থেকে আরেকটা শর্টকাট করা যায়। দেখো একটা ঘনবস্তু বা যে আয়তঘন আছে তার তোমরা আয়তনের সূত্র জানো, আয়তনের সূত্র কী হয়ে যায়, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ভলিউম সমান সমান কী হয়ে যায় এখান থেকে, যে এল বি এইচ। ওকে, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ওকে, তুমি এল বি এইচ কিন্তু কিছুই জানো না, কিন্তু এটুকু তো জানো যে এই যে এক একটা যে পার্শ্বের যে তলের ক্ষেত্রফল সেটা লেন্থ ইন্টু ব্রেথই হয়। এটাকে যদি আমি এল ধরি, এটাকে যদি আমি বি ধরি এবং এটাকে যদি আমি এইচ ধরি, ওকে, এটাকে যদি আমি হাইট ধরি, তাহলে সামনের যে পার্শ্বের ক্ষেত্রফল যেটা হবে, সামনের সাইড, ঠিক আছে, এটা কী হয়ে যাবে আমাদের, এলএইচ হয়ে যাবে, এলএইচ। সাইড এই পাশের এইটা কী হয়ে যাবে, বি আর এইচ। ওকে, আর উপরের দিকে যেটা থাকবে তোমার হাইটের সাথে যেটা আছে সেটাও হয়ে যাবে, সরি, উপরের দিক আর নিচের দিক তো সেম, তাহলে এল বি হয়ে যাবে। তাহলে তিনটে তলের ক্ষেত্রফল কী হয়ে যাবে তোমাদের, দেখো এখান থেকে এল বি তলার একটা গেল, ইন্টু বিএইচ পাশেরটা গেল, ইন্টু সামনেরটা অর্থাৎ এল এইচ। এই যে তিনটে তলের ক্ষেত্রফল আমি গুণ করছি, তাহলে এগুলোও আমার গুণ করতে হবে, 66 ইন্টু 108 ইন্টু 198। ওকে, এবার এখান থেকে দেখো এল দুটো আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যদি এদেরকে আমি গুণ করি এপাশ থেকে, তাহলে এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার, দেখো সবাই দুটো করে আছে, তার গুণ করলে তো তাই হয়। তাহলে আলটিমেটলি আমার এপাশে 66 ইন্টু 108 ইন্টু 198। আলাদা আলাদাভাবে যেহেতু স্কোয়ার আছে, তো আমি এল বি এইচের পুরোটাকে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে এপাশে আমার 66 ইন্টু 108 ইন্টু 198 পড়ে থাকবে। এটাকে যদি আমি এপাশে করি, জায়গা নেই সেই জন্য করছি, ঠিক আছে, এপাশে স্কোয়ার আছে, তাহলে ওপাশে গেলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুটের মধ্যে আমার কী কী আসবে, 66 ইন্টু 108 ইন্টু 198। তাহলে এপাশে আমার সমান সমান কী হয়ে যাবে, আমার এল বি এইচ। দেখো আয়তনের সূত্র কী বলেছিলাম, এল বি এইচ চলে এসছে। আর দেখো এইটা, এই যে সলিউশন এখানে আমি করিয়েছি, দেখো সেম টু সেম চলে এসছে। তাহলে অ্যান্সার আমার কী হয়ে যাবে এখানে, 1188। 10 জায়গার কোশ্চেন। একটা বস্তুকে তার আসল বিক্রয় মূল্যের 7/12 দামে বিক্রি করলে মানব 16% ক্ষতি করে। যদি সে আসল বিক্রয় মূল্যের 80% দামে বিক্রি করে তবে শতকরা কত লাভ হবে। ওকে, মোটামুটি একটা ভালো অঙ্ক। কি বলেছে এখানে, যে একটা বস্তুকে তার আসল দামের 7/12-তে বিক্রি করতে হবে, একটা বস্তুকে তার আসল দামের 7/12-তে বিক্রি করতে হবে। দেখো আচ্ছা, আসল দাম কত আছে, 7/12। যদি 12 টাকা আসল বিক্রয় মূল্য হয়, কিন্তু সে বিক্রি করছে কত টাকায়, 7 টাকায়। 12 টাকা আসল বিক্রয় মূল্য হলে সে বিক্রি করছে কত টাকায়, 7 টাকায়। তাহলে 12 টাকা তার আসল বিক্রয় মূল্য, সে বিক্রি করছে কত টাকায়, 7 টাকায়। এবার বলেছে কি যে এই 7 টাকায় যদি বিক্রি করে তাহলে তার 16% ক্ষতি হয়। 16% ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি কিসের ওপরে হয় সবসময়, ক্রয় মূল্যের ওপরে। মানে যদি 100% ক্রয় মূল্য হয় তার থেকে 16% সে কমে বিক্রি করছে, তাহলে আলটিমেটলি বিক্রয় মূল্য কত হচ্ছে, 84%। 100% একটা জিনিসের ক্রয় মূল্য, সেখান থেকে 16% ক্ষতি, তার মানে আলটিমেটলি বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, 84% হয়ে যাচ্ছে। তাহলে এই 7 যে লেখা আছে না, এই 7-এর মানই তোমার বলা আছে 84%-এর সমান, ঠিক আছে। এই 7-এর মান কত, 84%-এর সমান। তাহলে কত গুণ এখানে, 12 গুণ আমি জানি। ওকে, কত গুণ, 12 গুণ। ব্যাস, এবার আসো। এবার বলেছে যদি সে আসল বিক্রয় মূল্যের 80% দামে বিক্রি করতো, আসল বিক্রয় মূল্যের 80% দাম, আসল বিক্রয় মূল্য কত ছিল আমার, 12 টাকা। এর 80% মানে 80/100, 0 0 কাটো, 8 12 96,
96/10 = 9.6। তাহলে আসল বিক্রয় মূল্যের যদি 9.6 বিক্রি করতো তাহলে শতকরা কত লাভ হতো? আসল বিক্রয় মূল্য 12 টাকা ছিল, এখান থেকে যদি সে 9.6 টাকা দামে বিক্রি করে তাহলে তার আসল লাভ মানে শতকরা কত লাভ হবে? দেখো এই পাশে 7 থেকে 84% কত গুণ ছিল? 12 গুণ ছিল। কত গুণ ছিল? 12 গুণ। তাহলে 9.6 এটা মানে কত গুণ হয়ে যাবে? ইন্টু 12 করে দাও। 9 বারং 108 আর 6 বারং 72, 108 আর 7 115, 115.2%, এত পার্সেন্ট হচ্ছে। এবার দেখো এখান থেকে 100%টা কি আমাদের? 100%টা সবসময় আমাদের ক্রয় মূল্য। তাহলে 100 এখান থেকে বাদ দিয়ে দাও, 100 বাদ দিলে তোমার কত পড়ে থাকে? 115.2 থেকে যদি তুমি 100 বাদ দাও তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকে 15.2%। 15.2%। তাহলে রাইট অ্যান্সার কত হবে? অপশান বি, 15.2% হচ্ছে তার শতকরা লাভ। ঠিক আছে। 11 দাগ বলেছে এম এর মান নির্ণয় করো। দেখো এখান থেকে একটা জিনিস তোমরা মনে রাখবে, মনে করো আছে x/y এর পাওয়ার m। তাহলে মনে রাখবে যদি আমি এই বেসটাকে যদি উল্টাতে হয় মানে y/x লিখতে হয় তাহলে সর্বদা আমার m মাইনাসে চলে যাবে। ঠিক আছে, পাওয়ার আমার মাইনাস হয়ে যাবে। ওকে, আবার এর উল্টোটাও হয়, y/x পাওয়ার যদি -m থাকে তাহলে বেস উল্টাতে গেলে কী হয়ে যাবে? x/y পাওয়ার কী হবে? মাইনাসটা চলে যাবে, সেক্ষেত্রে m হয়ে যাবে শুধু। ঠিক আছে, এবার জাস্ট এটা এখানে অ্যাপ্লাই করো। দেখো সমান সমানের পাশে কী আছে? আমার 7/12। তাহলে এই পাশেও এগুলোকে সব 7/12তে কনভার্ট করে দাও। তাহলে 12/7 আছে, এটাকে লিখবে 7/12। পাওয়ার কী হয়ে যাবে? -5 ইন্টু, এটা তো অলরেডি 7/12 আছে, 8 ইন্টু এটা 12/7 মানে 7/12, আর এটা হয়ে যাবে -16। ওকে, সমান সমান 7/12, তার পাওয়ার আছে 2m - 10 প্লাস 10। দেখো বেস যেহেতু আমার সেম তাহলে পাওয়ার কী হয়ে যায়? আমার যোগ হয়ে যায়। তাহলে 7/12 পাওয়ার কী হয়ে যাবে? -5 যোগ 8, দেখো প্লাস করবো, প্লাস আর এদিকে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, -16 সমান সমান এদিকে আমার 7/12, তার পাওয়ার হচ্ছে 2m + 10। ওকে, এখান থেকে আমি লিখতে পারি 7/12 আর এই দুটোকে যোগ করলে হয়ে যাবে 15 আর 16, 21, -21, তার থেকে 8 চলে গেলে -21 থেকে যদি 8 চলে যায় তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে -13। ওকে, -21 থেকে 8 চলে গেলে 13 হয়ে যাচ্ছে, -13 সমান সমান 7/12, তারপর কত? 2m + 10। দেখো যেহেতু আমার বেস, এবার দেখো দুপাশে আমার বেস সেম আছে তাহলে আমি পাওয়ারের তুলনা করে দিতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 2m + 10 সমান সমান 13 -13। ওকে, তাহলে 2m সমান সমান হয়ে যাবে -23, যেহেতু 10 পাশে প্লাস ছিল পাশে গেলে মাইনাস হবে, তাহলে m সমান সমান -23/2। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। m এর মান বের করতে বলেছে আমাদের, এই যে -23/2। 11 দাগ বলেছে একটি বইয়ের চিহ্নিত মূল্যে 10% ছাড় দিলে একজন বই বিক্রেতা 20% লাভ পায়। 12.5% ছাড় যদি করা হয়, মানে ছাড় যদি 12.5% করা হয় তাহলে কত শতাংশ লাভ হবে? যদি 10% ছাড় দেয় তবে 20% লাভ হয়। ছাড় যদি 12.5% করা হয় মানে ছাড় যদি আরেকটু বেশি দেয় তাহলে কত শতাংশ লাভ হবে? দেখো ছাড় যদি বাড়ানো হয় তাহলে কিন্তু লাভ অটোমেটিক কমতে থাকে, যত বেশি ছাড় দেবে লাভ তত কমতে থাকবে, এটা হচ্ছে বেসিক জিনিস। এবার দেখো মার্ক প্রাইস মনে করো 100 টাকা আছে, সেখান থেকে 10% ছাড় দেওয়া হলো, তার মানে সেলিং প্রাইস কত হয়ে গেল? আমার 90 টাকা। 10% ছাড় দেওয়ার পরে সেলিং প্রাইস কত হবে? 90 টাকা হয়ে যাবে। এবার বলেছিল এই ছাড় দেওয়ার পরে 20% লাভ পায়, মানে কোনো জিনিসের দাম মনে করো 100 টাকা ছিল, তারপর 20% লাভ মানে কি 120 টাকা, 120 টাকায় বিক্রি করে। তাহলে সেলিং প্রাইস 90 টাকা মানে কি এর মধ্যে তোমার ক্রয় মূল্যও আছে তার সাথে লাভও আছে, যেরকম এর মধ্যে 100 টাকা তোমার ক্রয় মূল্য, তার মধ্যে লাভ 20%, তাহলে এর মধ্যেও তোমার ক্রয় মূল্যও আছে লাভ আছে, তার মানে এই 90 মানে আমি কি বলতে পারি 120%-এর সমান। এটুকু ক্লিয়ার? এবার দেখো বলেছে ছাড় যদি 12.5% করা হয়, 12.5% মানে আরও 12.5 টাকা ছাড় দেওয়া হবে 100 টাকার উপর, তাহলে হয়ে যাবে তোমার 87.5 টাকা। এই টাকা ছাড় দেওয়া হলে কত পার্সেন্ট হবে? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 90 মানে কত? 120, তাহলে 87.5 মানে কত হবে? 120 গুণ 87.5/90। এটা কাটো, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4। আচ্ছা 4 5 20, 0 হাতে আমার 2, 4 7 28 আর 2 30, 0 হাতে আমার 3, 4টা 32 আর 3 35।
এক ঘর আগে বিন্দু, এক ঘর আগে বিন্দু, তাহলে 350 আর নিচে হবে কত 3। ওকে, তাহলে আলটিমেটলি আমার গুণ করার পরে কত দাঁড়াচ্ছে 350/3%। ঠিক আছে, তাহলে এটাকে যদি তুমি ভাগ করো 350/3, 350 প্রথমে কতবার যাবে 3 অক্ষে 3, 5, 3 অক্ষে 3, 2 0, 3 6 18 থাকে 2, অর্থাৎ 2/3%। দেখো প্রথমবার 20% লাভে বিক্রি করছিল, তার মানে কত হয়েছিল 120 টোটাল। এবার দেখো 116.23 হচ্ছে। এর মধ্যে যে 100টা লেখা আছে সেই 100টা তো আমার সিপি, 100 টাকা দিয়ে তো আমার কিনতে হয়েছিল, তাহলে আলটিমেটলি আমার আর এক্সট্রা কত পড়ে আছে 16/2/3। এই 16/2/3ই তার লাভ হচ্ছে। ওকে, 16/2/3 তার কী হচ্ছে লাভ হচ্ছে, তাহলে লাভের শতাংশ পেয়ে গেছো। নেক্সট কোশ্চেনে আসো। 63 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলা একটি ট্রেন বিপরীত দিক থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসা আরেকটি ট্রেনকে পুরোপুরি অতিক্রম করতে 21 সেকেন্ড সময় নেয়। এইটুকু যে লাইন সেটুকু আগে বোঝো। একটা ট্রেন এদিকে যাচ্ছে, অপর একটা ট্রেন এদিকে আসছে। ঠিক আছে, একটা ট্রেনের গতি অভিমুখ এইদিকে, আরেকটা ট্রেনের অভিমুখ এইদিকে। একজনের গতিবেগ বলা আছে 63 কিলোমিটার প্রতি ঘন্টা, আরেকজনের গতিবেগ বলা আছে তোমার 45 কিমি প্রতি ঘন্টা। এবার তোমাদেরকে কি বলেছিলাম আমি, যখন একে অপরের দিকে চলে, যখন একে অপরের দিকে চলে তখন গতিবেগ কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। যখন একে অপরের দিকে চলে তখন গতিবেগ কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি আপেক্ষিক গতি কত বলবো 63 + 45, তাহলে 5 আর 3 8, 6 আর 4 10, 108 কিমি/আওয়ার। এটা হচ্ছে ওদের আপেক্ষিক গতি বা টোটাল গতি। এবার দেখো এবার লেন্থ কতটা গেছে আমরা কীভাবে বুঝবো। লেন্থ যখন একটা ট্রেন অপর আরেকটা ট্রেনকে বা অপর একটা সেতুকে বা অপর কোনো ব্রিজকে অতিক্রম করে, তখন সে তার নিজের দৈর্ঘ্যের সাথে সাথে অপর আরেকটা যে ট্রেন থাকুক, ব্রিজ থাকুক বা সেতু থাকুক বা প্ল্যাটফর্ম থাকুক, যাই থাকুক না কেন, তারও দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে এখানে এই যে গতিতে গেছে, এই গতিতে তারা একে অপরের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। এটুকু ক্লিয়ার হয়েছে। এবার টোটাল সময় কতটা লেগেছে 21 সেকেন্ড। তাহলে দেখো দূরত্ব আমরা কী করে পাবো, দূরত্ব ফর্মুলা কী লিখি আমরা, দূরত্ব সমান সমান কী, গতিবেগ ইন্টু সময়। দূরত্ব সমান সমান কি গতিবেগ ইন্টু সময়। তাহলে এই যে দূরত্বটা বেরোবে এখান থেকে, দেখো গতিবেগ দেওয়া আছে এখানে, টোটাল গতিবেগ 108 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার সময়ও বলা আছে যে 21 সেকেন্ড সময় লেগেছিল। তাহলে এই দুটোকে গুণ করলে আমরা দূরত্ব পাবো। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে দূরত্বটা কিসের দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে ওই দুটো যে ট্রেন আছে সেই দুটো ট্রেনের লেন্থ, টোটাল লেন্থ। তাহলে আগে বের করে নাও গতিবেগ কত 108 কিলোমিটার প্রতি ঘন্টা। যেহেতু ঘন্টায় আছে এখানে আমাদের সেকেন্ডে বলা আছে, তাহলে ঘন্টাকে তুমি সেকেন্ডে কনভার্ট করে নাও। 108 কিলোমিটার প্রতি ঘন্টাকে, এটাকে যদি তুমি 5/18 দিয়ে গুণ করো তাহলে তুমি মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাবে, যে 1 মিটার যায় কত সেকেন্ডে। ওকে, বা 1 সেকেন্ডে যায় কত মিটার সেটা পেয়ে যাচ্ছ। ইন্টু কত সেকেন্ড গেছিলো টোটাল 21 সেকেন্ড, ইন্টু 21 করো, কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 18 আর 3 দিয়ে কাটলে 7। তাহলে এটা হয়ে যাবে তোমার 5 18 90 আর 7 630, 630 মিটার। টোটাল কতটা দূরত্ব 630 মিটার ওরা গেছে। তার মানে দুজনের টোটাল লেন্থ কত 630 মিটার। ওকে, এবার দেখো বলেছিল একটা এ ট্রেন আর একটা বি ট্রেন। বলেছিল ট্রেন বি এর দৈর্ঘ্য এ এর দৈর্ঘ্যের 2.5 গুণ। এ যদি 1 হয় তাহলে বি কত হয়ে যাবে 2.5 হয়ে যাবে। এ যদি 1 হয় তাহলে বি কত হয়ে যাবে 2.5 হয়ে যাবে। তাহলে এখান থেকে পয়েন্ট তুলতে গেলে দুদিকে 10 দিয়ে গুণ করো, তাহলে এটা 10:, এটা হয়ে যাবে কত 25। তাহলে 5 দিয়ে কাটলে 2:5। তাহলে টোটাল যে দৈর্ঘ্য এদের কী অনুপাতে ভাগ হবে 2:3 অনুপাতে ভাগ হবে, 2:5 অনুপাতে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি টোটাল কত 7 ইউনিট, আর 7 ইউনিটের মান দেখো দেওয়া আছে এখানে 630। কত গুণ এটা 9 0 90 গুণ। আমাকে বি ট্রেনের কথা বলেছে, তাহলে বি ট্রেন কত হয়ে যাবে এটাও 90 গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 নং 45 450। তাহলে বি এর লেন্থ, বি এর দৈর্ঘ্য 450 মিটার। ওকে, এটুকু ক্লিয়ার। এবার বলেছে বি ট্রেনটা সেতু পার হতে 76 সেকেন্ড সময় নেয়। তার মানে বি ট্রেনটা সেতু পার হতে 76 সেকেন্ড সময় নেয়, মানে নিজের দৈর্ঘ্যও গেছে 450 মিটার, তার সাথে সাথে সেতুর দৈর্ঘ্যও গেছে। ওকে, তাহলে বি ট্রেনের স্পিড কত ছিল 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে 5/18 দিয়ে গুণ করো, মিটার প্রতি সেকেন্ড আমি পেয়ে গেলাম। কত সেকেন্ড চলেছিল টোটাল 76 সেকেন্ড ইন্টু 76, 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে তোমার 38 2 76। তাহলে 5 5 25
ইন্টু 38। 25 আর 38 যদি তুমি গুণ করো তাহলে কত হয়ে যাবে? 8 25 হয়ে যাচ্ছে তোমার 200 0 থাকে আমার 20, 3 25 75 আর 20, 75 আর 20 হয়ে যাবে 95। ওকে, এটা হচ্ছে টোটাল ট্রেন প্লাস ব্রিজ বা সেতু, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 950। এখান থেকে আমি ট্রেনের দৈর্ঘ্য জানি 450, তাহলে ব্রিজ কত হয়ে যাবে আমার? 500। ব্রিজ কত হয়ে যাবে? 500। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 14 দাগের কোশ্চেন বলেছে এত এত প্রতিটিকে এক্স যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলো যথাক্রমে সমানুপাতিক হয়। অতএব যদি 3x প্লাস ইস্টু ওয়াই ইস্টু আচ্ছা এটা, তবে ওয়াইয়ের মান নির্ণয় করো। ওয়াই হচ্ছে 0 থেকে বড়। বলেছে প্রত্যেকটার সাথে যদি এক্স যোগ করি তাহলে এরা সমানুপাতিক হয়। তাহলে এটাকে আমরা কীরকম করে লিখব? 11 প্লাস এক্স বাই 14 প্লাস এক্স সমান সমান কত হয়ে যাবে? 31 প্লাস এক্স, এটা কিন্তু মাইনাস নয়, বাই 38 প্লাস এক্স। এখান থেকে তোমার এক্সের মান বের করতে হবে। এক্সের মান বেরিয়েও যাবে, কিন্তু এত বড় তোমার যে এত বড় সমীকরণ তৈরি হয়ে যাবে, সময় লেগে যাবে। তাহলে এটাকে যদি শর্টকাটে করতে চাও তাহলে কীভাবে করবে? 11 14 31 আছে আর 38 আছে, ঠিক আছে। এবার কি করবে? অল্টারনেটের তোমার দেখো এদের দুজনের ডিফারেন্স কত? 11 আর 14 ডিফারেন্স কত? 3। আর 31 আর 38 এদের ডিফারেন্স কত? 7। 31 আর 38 ডিফারেন্স কত? 7। এবার কি করবে? এবার করবে হচ্ছে তুমি 11-র সাথে 7 গুণ করবে আর 31-এর সাথে 3 গুণ করবে। এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, আর এদিকে 7 11 77। এদের কি করবে? মাইনাস। কী হবে? মাইনাস করবে বা পার্থক্য কত দিয়ে ভাগ করতে হবে? এদের মধ্যে যে ডিফারেন্স সেটা দিয়ে। 3 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত? 4, তাহলে 4 দিয়ে ভাগ করবে। এটা কী বেরোবে? এটা আমার এক্সের মান বেরোবে, ঠিক আছে। এটা কী বেরোবে? আমার এক্সের মান। তাহলে 77 আর কত হলে 93 16 বাই 4, তাহলে এক্সের মান কত? আমার 4 বেরিয়ে গেল। 4 সমান সমান কি? এক্সের মান। তাহলে এক্স সমান সমান 4। এবার এখানে বসিয়ে দাও 3x ইস টু ওয়াই, ওয়াই ইস টু 8x মাইনাস 5। ওকে, তাহলে 3x মানে 3 4 12 ইস টু ওয়াই, আর এখান থেকে 3 8 24-এর থেকে যদি 5 চলে যায়, 24-এর থেকে 5 চলে গেলে পড়ে থাকবে আমার, সরি 3 8 না 4 8 32, 4 8 32-এর থেকে যদি 5 চলে যায় তাহলে 27। এবার ওয়াই কী করে বের করতে হয়? কাছেরটা গুণ আর দূরেরটা গুণ করলে সমান হয়। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে? 12 ইন্টু 27। তাহলে ওয়াই সমান সমান রুটের মধ্যে 12 মানে 3 গুণ 4, 4কেও ভাঙাও তুমি, 2 গুণ 2 ইন্টু 27 মানে 3 গুণ 3 গুণ 3। তাহলে ওয়াইয়ের মান হয়ে যাচ্ছে 2 2-এর থেকে 1 2, 2 2 3-এর থেকে 1 আর একবার 2 3-এর থেকে 1, 3 3-কে 9 2-খানে 18। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ওয়াইয়ের মান। 15 দাগ বলেছে মান নির্ণয় করো। ওকে, 1/2 প্লাস 2/3 লসাগু কত হয়ে যাবে? 6, আর 3 অক্ষে 3 আর 2 2-খানে 4, অর্থাৎ 3 যোগ 4 সমান সমান 7/6। এটা হয়ে যাচ্ছে এই পুরোটার মান 7/6। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 20 যোগ কত পড়ে আছে? 24/7 ইন্টু 7/6, 7/6, 7 7 কেটে গেল 4, 20 আর 4-এ কত হয়ে যাবে? 20 আর 4-এ 24। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 16 দাগ বলেছে রাজেশের কাছে 180 লিটার তেল এ এবং 220 লিটার তেল বি আছে। একাধিক সমান কন্টেনারে এমনভাবে ভরে যে প্রতিটা কন্টেনারে কেবল এক ধরনের তেল থাকে এবং সব কন্টেনারগুলো পুরোপুরি ভর্তি। প্রতিটা কন্টেনারের সর্বাধিক আয়তন কত হতে পারে যাতে উভয় তেল সম্পূর্ণভাবে ভরা যায়? দেখো সর্বাধিক আয়তন চেয়েছে প্রতিটা কন্টেনারের। কী করতে হবে? জাস্ট 180 এবং 220 এর এইচসিএফ বের করে দেবে, ঠিক আছে। এইচসিএফ বের করবে। এইচসিএফ তোমরা এর বের করতে পারবে, এখান থেকে বের করতে পারলেও করবে, অথবা অপশান টেস্ট করেও করা যায়, ঠিক আছে। দেখো 80 দিয়ে 180-কে ভাগ করা যায় না। 40 দিয়ে 180-কে ভাগ করা যায়, কিন্তু 220-কে ভাগ করা যায় না। একমাত্র 20 দিয়ে তোমার এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। 60 দিয়ে 180-কে ভাগ করা গেলেও 220-কে যায় না। তাহলে এইচসিএফ কত আমার? 20। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 20। অর্থাৎ 20 লিটারের ড্রাম লাগবে আমার, যে কটাই লাগুক না কেন 20 লিটারের ড্রাম লাগবে। দেখো 20 লিটারের ড্রাম যদি আমি 180 লিটার টোটালটা ভরতে যাই, তো দেখো প্রত্যেকটা 20 লিটার করে ভরলে আমার টোটাল ড্রাম লাগছে কতটা? 9টা। আবার সেই 20 লিটারের ড্রামে কিন্তু আমার 220 লিটার ভরতে হবে, ড্রাম লাগছে কটা? মানে 11টা। ওকে,
20 লিটার করেই কিন্তু ভরছি, 11খানা ড্রাম দিলে সম্পূর্ণটাই ভরে যাচ্ছে। বোঝা গেল? তাহলে নেক্সট অ্যান্সার মানে নেক্সট কোশ্চেন দেখো 17 দাগ বলেছে মূলগুলোর প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, মূলগুলোর প্রকৃতি নির্ণয় করতে হবে। প্রকৃতি নির্ণয় মানে আমরা ডিসক্রিমিন্যান্ট বের করব, ঠিক আছে? ডিসক্রিমিন্যান্ট বের করতে হবে। ডিসক্রিমিন্যান্ট যদি 0 সমান হয়, ডি সমান সমান যদি 0 হয়, তাহলে রিয়েল তো হবে, রিয়েল মূল হবে বা তোমার আসল মূল, যেটাকে আমাদের বাংলায় বলা হয় তোমার বাস্তব, এবং সেম, ওকে, একই মূল হবে। ডি যদি আমাদের শূন্যের সমান হয় তাহলে রিয়েল এবং সেম হবে, আর ডি যদি আমার শূন্যের থেকে বড় হয় তাহলে বাস্তব মূল তো হবে, বাস্তব মূল হবে কিন্তু বিভিন্ন হবে, ডিফারেন্ট হবে, ওকে, বাস্তব হবে কিন্তু ভিন্নধর্মী। আবার ডি যদি আমার 0 থেকে ছোট হয়ে যায়, ডি যদি 0 থেকে ছোট হয়ে যায় মানে কি, যদি মাইনাসে চলে আসে, ওকে, যদি মাইনাসে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমার কোনো রিয়েল রুট হয় না, নো রিয়েল রুট, ইমাজিনারি অ্যাকচুয়ালি। ইমাজিনারি মানে হচ্ছে তোমার কল্পনাধর্মী, ঠিক আছে, কাল্পনিক মূল। তাহলে ডি মানে কি আমাদের ডিসক্রিমিন্যান্ট, আর ডিসক্রিমিন্যান্ট সমান সমান কী হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac। বি কোনটাকে বলা হয়, দেখো এক্স স্কোয়ারের সহগকে বলা হয় এ, যেটা আমাদের সিম্পল একা পড়ে থাকে সেটাকে বলা হয় সি, আর এটাকে বলা হয় কি বি, এক্সের সাথে যে থাকে সে হচ্ছে বি। আবার যদি এরকম লেখো না যে এরপরে তো বি হয়, তার মানে এটাকেই তো বি জেনে এসেছি, তা কিন্তু নয়, যে শুধুমাত্র একা পড়ে থাকে, যার সাথে কোনো এক্স টেক্স কিছু থাকে না, সে হচ্ছে সি। তাহলে জাস্ট এখানে বসিয়ে দাও, বি স্কোয়ার মানে -10 তার হোল স্কোয়ার, -10 তার হোল স্কোয়ার, মাইনাস 4 গুণ এ মানে কত 2 ইন্টু সি মানে কত 4। তাহলে 10-এর স্কোয়ার মানে 100, মাইনাস যেহেতু আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 100 হয়ে গেল, মাইনাস 4 4 16 দুগুণে 32। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস করি তাহলে 68। তাহলে ডিসক্রিমিন্যান্ট কত আমাদের 68। 68 কি আমার শূন্যর থেকে তো বড়, 68 কি শূন্যর থেকে বড়, তাহলে আমার কী হয়ে যাবে, রিয়েল হবে। মূল দুটো কী হয়ে যাবে, রিয়েল বা বাস্তব এবং ডিফারেন্ট বা বিভিন্ন ধরনের, মানে সেম হবে না, তাহলে রিয়েল এবং ডিফারেন্ট। 18 দাগ নিম্নলিখিতের মান নির্ণয় করো। একদমই সোজা। কোসেককে আমরা কি লিখতে পারি, 1/sin প্লাস কটকে আমরা কি লিখতে পারি, cos/sin লিখতে পারি, cos/sin। আচ্ছা, এগুলো সব এ আছে, ঠিক আছে, এ এ ওকে, এটুকু গেল। আবার এদিকে দেখো লেখা আছে কি 1 - cos এ, খুব ভালো। এখান থেকে আমি সাইনে লসাগু নিতে পারি, তাহলে উপরে পড়ে থাকবে 1 + cos এ, আর এদিকে ইন্টু দিয়ে 1 - cos এ। এবার দেখো 1 + cos এ 1 - cos এ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি 1 - cos স্কোয়ারে বাই সাইন এ, আর 1 - cos স্কোয়ার মানে আমরা কি জানি, 1 - cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ার এ বাই সাইন এ। আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা এটা জানো। দেখো দুটো সাইন আছে উপরে, তাহলে সাইন দিয়ে স্কোয়ার কেটে যাবে, আলটিমেটলি আমার একটা সাইনে পড়ে থাকে, সাইন এ। অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি। 19 দাগের কোশ্চেন বলা আছে দুটো ছোট ট্রেন, একটার দৈর্ঘ্য হচ্ছে 80 এবং 120 মিটার, একটার দৈর্ঘ্য 80 মিটার, একটার দৈর্ঘ্য 120 মিটার, দুটি সমান্তরাল ট্রেকে বিপরীত মুখে যাচ্ছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, স্পিড দেওয়া আছে একজনের 30 একজনের 20, কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে আমার টোটাল স্পিড কী হয়ে যাবে, যেহেতু এরা একে অপরের বিপরীত দিকে যাচ্ছে তাহলে আমার স্পিড কী হবে, যোগ হয়ে যাবে 30 + 20 50, আর আমার ডিস্ট্যান্স কী হয়ে যাবে, যেহেতু দুটো ট্রেন তার মানে একে অপরের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, 80 + 120 অর্থাৎ 200 মিটার, 200 মিটার। ওকে, এবার বলেছে কি একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে। আমরা কি জানি ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স সমান সমান কি স্পিড ইন্টু টাইম, তাহলে এখানে টাইম চেয়েছে, তাহলে টাইম সমান সমান কী হয়ে যাবে, স্পিড নিচে চলে আসবে, ডিস্ট্যান্স বাই স্পিড। তাহলে এখান থেকে ডিস্ট্যান্স কত আমাদের 200 মিটার বাই স্পিড কত 50, 4 সেকেন্ড, কত সেকেন্ড সময় নেবে 4 সেকেন্ড। 20 দাগের কোশ্চেন এ একা একটি কাজ 35 দিনে করতে পারে, ওকে, বি এর থেকে 30% কম দক্ষ, সি বি এর থেকে 25% বেশি দক্ষ। আচ্ছা, বি ও সি একসাথে 10 দিনে কাজ করলে অবশিষ্ট কাজ এ একা কত দিনে করবে। তিনজন আছে এ বি সি, বলেছে বি বলেছে এর থেকে 30% কম দক্ষ, 30% মানে কি 30/100 মানে 3/10, বি এর থেকে 30% কম দক্ষ, তার মানে বি যদি 10 হয় তাহলে এ কী হবে, সরি
এ যদি 10 হয় তাহলে বি কী হবে, 3 কম হবে। তাই তো বলছে বি এর থেকে 30% কম দক্ষ, বি কিন্তু এর থেকে কম দক্ষ। তার মানে এ যদি 10 ইউনিট হয় তাহলে বি কী হবে, 30% কম মানে 3 ইউনিট কম হবে, অর্থাৎ 7। অপরদিকে বলেছে সি বি এর থেকে 25% বেশি দক্ষ, 25% মানে 1/4, মানে বি যদি 4 ইউনিট হয় তাহলে সি কত হয়ে যাবে, সি হয়ে যাবে তোমার 5, 1 বেশি হবে। তাহলে দেখো এটা করার নিয়ম অনেক রকম আছে, দ নিয়মে করতে পারো বা পাশাপাশি জায়গা দখলও করতে পারো। এখানে তুমি কী লিখে দেবে, পাশে কী আছে 7, এবার সে তুমি কী লিখে দেবে, পাশে কী আছে 4, তাহলে 4 10 40 ইস্টু 4 7 28 ইস্টু 5 7 35। ওকে, এবার বলেছিল কি যে এ একা 35 দিনে কাজটা কমপ্লিট করে দেয়, তাহলে এর ক্যাপাসিটি কত, 40 ইউনিট করে, প্রতিদিন কতটা করে কাজ করে, 40 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক TW, টোটাল ওয়ার্ক 40 ইউনিট করে এ প্রতিদিন করে। এবার বলেছে 35 দিন লাগে তার কাজটা কমপ্লিট করতে, তাহলে এটাই তার টোটাল কাজের ইউনিট, অর্থাৎ 1400 হয়ে যাবে, টোটাল কাজ 1400। এবার বলেছি কি বি আর সি একসাথে করলে, তাহলে বি প্লাস সি কত তোমার 28 যোগ 35, অর্থাৎ 8 5 13, 3 হাতে আমার 1, 3 রাখে 4 আর 2 6, 63। কতদিন কাজ করবে, 10 দিন। টোটাল কাজ কত হয়ে যাবে, 630। 630 ইউনিট কাজ ওরা 10 দিন ধরে করেছে, তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও 630। আলটিমেটলি পড়েছে 0, 7 হাতে আমার 1, 7, 770 ইউনিট কাজ বাকি। লাস্টের 770 ইউনিট এই যে কাজটা পড়ে আছে, এই কাজটা কে করবে, এই কাজটা কে করবে বলেছে কি এই করবে। তাহলে এর ক্যাপাসিটি কত, 40 ইউনিট করে, তাহলে পার ডে 40 ইউনিট, 0 0 কাটো, 77/4 মানে 4 19 76, 19 পূর্ণ 1/4 দিন। টোটাল আমার দিন লাগবে কত, অপশান বি 19 পূর্ণ 1/4 দিন লাগবে টোটাল কাজটা কমপ্লিট করতে। 21 দেখ, একজন দোকানদার এত টাকা প্রতি কেজি দামে 30 কেজি গমের সাথে এত টাকা প্রতি কেজি দামের 20 কেজি গম মেশান। ওকে, 30% লাভ করতে প্রতি কেজি কত দামে বিক্রি করা উচিত। আগে তোমার গড় দাম বের করতে হবে। গড় দাম কীভাবে বের করবে, 30 কেজি আছে আর এদিকে কী আছে 20 কেজি আছে, তুমি 0 0 কেটে দাও, 3 কেজি আর 2 কেজি। 3 কেজিটার দাম কত করে আমার 13.65 টাকা, আর 2 কেজিটার দাম হচ্ছে তোমার 18.15 টাকা। ওকে, দেখো তুমি 3 কেজি কিনেছো 13 টাকা 65 পয়সা করে, তাহলে টোটাল দাম কত হচ্ছে তোমার 3 5 15 5 হাতে 1, 3 6 18 19 9 হাতে আমার 1, 3 13 39 আর 1 40, 40.95 টাকা লেগেছে তোমার টোটালটা কিনতে। আর এদিকে 2 টাকা কেজি মানে 2 কেজি গম কিনেছো তুমি 18 টাকা 15 পয়সা প্রতি কেজি, তাহলে এটা হয়ে যাচ্ছে কত আমার 15 দোকানে 30 আর 18 দোকানে 36, 36 টাকা 30 পয়সা করে। এবার দেখো টোটাল তুমি টোটাল কত টাকা খরচ করেছো, টোটাল খরচ হয়েছে তোমার 40 আর 36 76, 76 আর এটা হচ্ছে 25 125 77, অর্থাৎ 77.25 টাকা খরচ হয়েছে। টোটাল কিনতে এত টাকা খরচ হয়েছে, তাহলে তুমি টোটাল কিনেছো কত কেজি, টোটাল 3 আর 2 দেখো 5 কেজি কিনেছি। দেখো তুমি এটা 30 ধরে করলেও যা হবে 3 ধরে করলেও তাই হবে, কারণ আমরা অনুপাতে করছি। তাহলে টোটাল 5 কেজি, তাহলে 1 1 কেজির আমার ক্রয় মূল্য কত করে পড়ছে, 5 14 70, 5 15 75, 15, আর এদিকে আমার হয়ে যাচ্ছে 2 22, 4 5 20, 25, 15 টাকা 45 পয়সা করে আমি কিনছি। প্রতি কেজির দাম কত টাকা করে কিনছি, 15 টাকা 45 পয়সা, তাহলে 15 টাকা 45 পয়সা আমার প্রতি কেজির দাম। বলেছে কি 130% লাভ করতে হবে, তার মানে বিক্রি করবো কত টাকায়, আসলের সাথে দেখো 30% লাভ মানে কি 100 টাকায় জিনিস কিনে 30% লাভ 130-এ বিক্রি করতে হবে, তাহলে সেটাই লিখছি আমি 130/100। কাটাকাটি করো 0 0, আচ্ছা এটাকে যদি কাটি তাহলে, আচ্ছা কাটাকাটি করবো না, 5 13 65, 65 5 হাতে থাকে আমাদের কত 6, 4 13 52 আর 6 58 থাকে আমার 5, 5 13 65 আর 5 70 0 থাকে 7, 13কে 13-এর সাথে 20, যেহেতু 2 ঘর আগে বিন্দু এখানে ছিল আর নিচে একটা 10 আছে মানে টোটাল 3 ঘর আগে বিন্দু হবে, 0 0, টোটাল 3 ঘর আগে মানে 20.85। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কত হবে, দেখো এখানে বলেছে নিকটতম রুপিতে, তাহলে কাছাকাছি কত আমার 20 টাকা। কত টাকায় বিক্রি করতে হবে প্রতি কেজি, 20 টাকাতে বেচতে হবে। ওকে, 22 দাগের কোশ্চেন, 10টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 46, ঠিক আছে, 10টা ডাটা দেওয়া আছে তার গড় বলা আছে 46। পরে দেখা গেল যে 142-এর বদলে 42 ধরা হয়েছে মাত্র। আগে গড় কত ছিল আমার 46 গড় ছিল, পরে দেখা গেল 142 ধরা উচিত ছিল কিন্তু সেই জায়গায় আমি মাত্র 42 ধরেছি, তার মানে আমি কত কম ধরেছিলাম 100 কম ধরেছিলাম। এই যে 100 যে নাম্বারটা আমি কম ধরেছি এই 100 নাম্বারটাও তো আমার ভাগ হবে সবার মধ্যে। মনে করো যে
10জন লোক আছে, সবাই 46টা করে লজেন পেয়েছে, ঠিক আছে। পরে দেখা গেল যে 142টা লজেন দেওয়ার কথা ছিল, একটা প্যাকেট থেকে 142টা লজেন তোলার কথা ছিল, সেখান থেকে মাত্র 42টা তোলা হয়েছে, এখনও 100টার মধ্যে পড়ে আছে। তাহলে ওই যে এই 100টা লজেন্স, এই 100টা লজেন্স তো সবার মধ্যেই ভাগ হবে, কতজনের মধ্যে ভাগ হবে? টোটাল 10 জনের মধ্যে ভাগ হবে, কারণ 10 জন বলেছে এখানে। তাহলে এক একজন কটা করে পাবে? আরও 10টা করে কি যোগ হবে তো? তাহলে আগে 46টা করে পেয়েছিল, এখন আরও 10টা করে পাচ্ছে, তাহলে টোটাল কটা করে পাচ্ছে তারা? 56টা করে। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 23 দাগ, একটা রম্বস আকৃতির মাঠের দুটি কর্ণের দৈর্ঘ্য বলা আছে 96 মিটার এবং 110 মিটার, মাঠটির পরিসীমা কত? আচ্ছা, রম্বসের কিন্তু 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, তো ছবিটাও সেইভাবেই আঁকতে হবে। মনে করো এটা একটা রম্বস, ঠিক আছে, দুটি কর্ণের দৈর্ঘ্য, তার মানে একটা এখান থেকে এখানে আসবে, এই যে দুটি কর্ণের দৈর্ঘ্য বলেছে, একটা 96 এবং একটা 110। এবার দেখো, একটা রম্বসের কর্ণ কিন্তু একে অপরকে সর্বদা 90 ডিগ্রিতে কাটে এবং সমদ্বিখণ্ডিত করে, একে অপরকে সবসময় দুভাগে ভাগ করবে। তাহলে লম্বা লম্বা যে আমি কর্ণ দুটো এঁকেছি, এদের আমি হাফ করে নিতে পারি। একটা 96 হলে এটা কত হবে? 48, এবং এটাও কী হয়ে যাবে? 48। একটা 110 মানে কি, এটা হবে 55, এবং এটাও কত হয়ে যাবে? 55। এবার আমি তোমাদের কি বলেছিলাম, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান, এবং এই যে কর্ণ যে দুটো তুমি দেখলে একে অপরকে সমদ্বিখণ্ডিত করে এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে আমি যদি শুধুমাত্র এটুকু নিই, এটা কি একটা সমকোণী ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ তো, কারণ এর একটা কোণ কি 90 ডিগ্রি, এর লম্ব বলা আছে 48, ভূমি বলা আছে তোমার 55, তাহলে অতিভুজ কত হয়ে যাবে? এই অতিভুজ যেটা হবে সেটাই তো একটা তোমার রম্বসের বাহু, আর রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, আর পরিসীমা বের করার জন্য আমার যে কোনো একটা বাহু বের করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি ট্রিপলেট লাগাতে পারো পাইথাগোরাসের, কী কী? 55 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে আমার? অতিভুজের স্কোয়ার। এভাবে করতে পারো, অথবা শর্টকাট যে তোমার ট্রিপলেট মনে রাখতে হয়, সেই ট্রিপলেট যদি তোমাদের মনে থাকে তাহলে খুব সহজেই হয়ে যায়। 55, 48, আর এটা হয়ে যায় তোমার 73, ঠিক আছে। 55, 48 আর অতিভুজ কত হয়ে যাবে? 73, এটা একটা ট্রিপলেট। 55, 48 আর অতিভুজ কত হয়ে যায়? 73। তাহলে এটা তোমাদের 73 হয়ে যাচ্ছে। যদি এটা মুখস্থ না থাকে তাহলে এই নিয়মে বের করে ফেলবে যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কী হবে? অতিভুজের স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো, একটা বাহু আমি 73 পেয়ে গেছি, আর 4টে বাহুই তো আমার সমান, তাহলে পরিসীমা বের করতে গেলে 73 × 4, 3 4 12, 2 হাতে 1, 4 7 28, আর 1 29, 292। ওকে, ট্রিপলেট মনে থাকলে কিন্তু এটা 30 সেকেন্ডে কমপ্লিট, আর ট্রিপলেট মনে যদি না থাকে তবে তোমাকে মোটামুটি প্রায় মিনিটখানেক দিতে হবে। 24 দাগের কোশ্চেন বলেছে, যদি আলফা এবং বিটা, আলফা বড় বিটার থেকে x² - 10x + 16 এই সমীকরণের মূল হয়, ওকে, তাহলে আলফার পাওয়ার 4 আর বিটার পাওয়ার 4 এর পার্থক্য কত হবে? খুব ভালো কথা, আমাকে কি করতে বলেছে যে এর মূল বের করতে হবে, কারণ দুটো মূল দেওয়া আছে আলফা আর বিটা। দেখো, মূল আমরা ফ্যাক্টরাইজেশন করেও করতে পারি, আবার শর্টকাটেও করতে পারি। শর্টকাটে কীভাবে করব? এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে এই 10কে যাদের অ্যাড করলে আমার 10 হয়, আবার গুণ করলে আমার 16 আসবে, 16x², ঠিক আছে, 16 আসবে। দেখো, তাহলে কী কী হয়ে যায়? -8 আর -2, দেখো -8 আর -2 দুটোকে যদি তুমি অ্যাড করো তাহলে -10 হয়ে যাচ্ছে, আবার -8 আর -2 মাইনাসে মাইনাসে প্লাস, 8 দোকানে 16 হয়ে যাচ্ছে, এইটুকু তো গেল। তাহলে -8 আর -2 আমি পাচ্ছি। এবার কী করতে হয়? x² যে সহগ থাকে সেটাকে দিয়ে ভাগ করতে হয়, ওকে, তাহলে আলটিমেটলি আমার আসছে কত? 8 মাইনাসে আবার -2, এটা কিন্তু অ্যান্সার না। এখান থেকে যদি আমার রুট বের করতে হয়, রুট সর্বদা আমার সাইন চেঞ্জ হয়, রুট সর্বদা সাইন চেঞ্জ হবে, তাহলে মানে এটা হয়ে যাবে আমার 8, আর একটা হয়ে যাবে কত? আমার 2, ওকে। এবার কী বলেছিল? আলফা বড়, তাহলে আলফা আমার কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে, আর বিটা আমার কত হয়ে যাচ্ছে? বিটা হয়ে যাবে কত? 2। ক্লিয়ার এটুকু? এবার দেখো, এখান থেকে বলেছে আলফার পাওয়ার 4 মানে 8-এর পাওয়ার তোমার 4 মাইনাস 2-এর পাওয়ার তোমার 4, 8-এর পাওয়ার 4 মানে 8 8 64, 64-এর স্কোয়ার হচ্ছে তোমার 4096, মাইনাস 2-এর পাওয়ার 4 মানে 2-এর পাওয়ার, দেখো 2-এর কিউব হচ্ছে 8 আর 16, 2-এর পাওয়ার 4 মানে 16 হয়, তাহলে এখান থেকে 4080 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 4080, অপশান সি। 25 এবং আজকে লাস্ট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত বলা আছে 7:5, তাদের যোগফল 360, তাহলে এখান থেকে অনুপাতের যোগফল কত পাচ্ছি আমি? 12,
12 মানে কত 360 কত গুণ 30 গুণ, তাদের পার্থক্য এখান থেকে পার্থক্য কত দেখতে পাচ্ছি 5 আর 7-এর মধ্যে 2 পার্থক্য, তাহলে 12 মানে যদি আমার 360 মানে 30 গুণ হয়, তাহলে 2 মানে কত, এটাও 30 গুণ করে দাও, 30 দুগুণে 60, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি। বোঝা গেছে? সো থ্যাংক ইউ, এই ছিল আজকে টোটাল তোমাদের 25টা কোশ্চেনের আনসার। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। তো যারা পিডিএফ ডাউনলোড করতে চাও, ক্র্যাক ইউর জব টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, এখানে ফ্রিতে পিডিএফ অলরেডি আপলোড হয়ে গেছে এবং এখনও পর্যন্ত যতগুলো ক্লাস আমি করেছি সবার পিডিএফ এখানে তোমরা পেয়ে যাবে, তো ওখান থেকে ডাউনলোড করে নিও। আর তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আরেকটা কথা, যারা এনটিপিসির সিরিজ এখনও দেখোনি, পরীক্ষার হলে যাওয়ার আগে একবার তোমরা দেখে যেও, ঠিক আছে? পরীক্ষার হলে গেলে বুঝতে পারবে যে কতটা উপকার তোমাদের হয়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।